শুভ সকাল সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এইচএসসি দ্বিতীয় বর্ষের প্রিয় ছাত্রছাত্রী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকের এই দ্বিতীয় পত্রে আমাদের এটি দ্বিতীয় ক্লাস। আমি ডক্টর রঘুনাথ ভট্টাচার্য আপনাদেরকে বাংলা ব্যাকরণের এই দ্বিতীয় পত্রের বাংলা ব্যাকরণ নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। গত ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম তার পরবর্তীতে আজকে আমরা পাঠ 4.1 অর্থাৎ চতুর্থ অধ্যায়ের 1-এর অংশ থেকে আমরা আলোচনা করব। আজকে বাংলা শব্দের সংক্ষিপ্ত পরিচয় এই অধ্যায়ের শিরোনাম। আপনারা জানেন যে বাংলা শব্দের সংক্ষিপ্ত পরিচয় যদি আমরা এটি জানতে চাই, তাহলে আমাদের দেখতে হবে যে শব্দকে মূলত 3টি বিবেচনা অনুসারে শ্রেণীবিভক্ত করা যায়। এগুলো কি? উৎস অনুসারে, গঠন অনুসারে এবং বাগর্থ অনুসারে। উৎস অনুসারে বাংলা শব্দের শ্রেণীবিভাগ। এরকম প্রশ্ন যদি থাকে যে উৎস অনুসারে বাংলার শব্দের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করুন, উদাহরণ সহ আলোচনা করুন, তখন আপনাদেরকে এভাবে আলোচনাগুলো করতে হবে। শুরুতে দেখবেন যে 1 নম্বর হচ্ছে তৎসম শব্দ, তারপর হচ্ছে তদ্ভব শব্দ, তারপর দেশি, তারপর বিদেশি শব্দ। আমরা তৎসম শব্দে যে জিনিসগুলো দেখব, যে তৎসম শব্দ হচ্ছে সংস্কৃতজাত শব্দ, অর্থাৎ বাংলা ভাষায় প্রচুর শব্দ রয়েছে যেগুলো সংস্কৃত ভাষা থেকে এসেছে। এদের মধ্যে কিছু শব্দ রয়েছে যেগুলো কোনো প্রকার পরিবর্তন ছাড়াই কিন্তু আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। সেই শব্দগুলো কেমন, কি আমরা দেখব, যেমন চন্দ্র, নক্ষত্র, ভবন, প্রত্যাশা, পরীক্ষা, মনুষ্য ইত্যাদি। তো এই শব্দ চন্দ্র, নক্ষত্র, ভবন, এইগুলো যে তৎসম শব্দ, এটি যদি আমরা না পড়ি, না জানি, তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না। কারণ এগুলো বাংলা ভাষার সাথে, বাংলা শব্দের সাথে এমনভাবে মিশে গেছে যে এটাকে আলাদা করে ভাবার উপায় নেই। তো সেজন্য আমাদের যদি একটু পড়াশোনা থাকে তাহলে কিন্তু আমরা ধরতে পারবো যে কোনগুলো তৎসম শব্দ, কোনগুলো অর্ধ তৎসম, কোনগুলো তদ্ভব, কোনগুলো দেশি এবং কোনগুলো বিদেশি। কারণ দেশি বিদেশি আমাদের বিদেশি শব্দ কিন্তু প্রচুর আমাদের এই বাংলা ভাষার শব্দের মধ্যে আছে, যেগুলো এমনভাবে জড়িয়ে আছে যেগুলোকে, এগুলো যে বিদেশি শব্দ বা এগুলোকে যে আলাদা করা, সেটি সম্ভব নয়। অর্ধ তৎসম শব্দ, এটাও কিন্তু এই সংস্কৃতকে মানদণ্ড যদি আমরা ধরি, সেই মানদণ্ড ধরেই নিয়ে আমরা নির্ধারণ করতে চাই, তাহলে সংস্কৃত ভাষা থেকে আগত যেসব শব্দ কিছুটা পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় এসেছে, সেইগুলো হচ্ছে অর্ধ তৎসম শব্দ। এই শব্দগুলো মানুষের মুখে মুখেই পাল্টেছে এবং এর থেকে এমন ধারণা করাও কিন্তু অসঙ্গত হবে না যে সাধারণ বাংলাভাষী জনগণের আসলে সংস্কৃতকে অতিরিক্ত গুরুত্ব প্রদানের কোনো আগ্রহ ছিল না। যেমন যদি আমরা তৎসম শব্দে ধরি জ্যোৎস্না, সেগুলো পরিবর্তিত হয়ে অর্ধ তৎসম হলো জ্যোৎস্না। শ্রাদ্ধ, শ্রাদ্ধ, গৃহিণী, গিন্নি, বৈষ্ণব, বৈষ্টম, কুৎসিত, কুৎসিত। এই যে কুৎসিতটা হলো কুৎসিত, অর্থাৎ আমরা মুখে মুখে যেগুলো উচ্চারণ যেভাবে করি ঠিক সেইভাবেই। তদ্ভব শব্দ, প্রাকৃত তথা অপভ্রংশ স্তর অতিক্রম করে যেসব সংস্কৃত শব্দ পরিবর্তিত রূপে বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সেগুলোকেই বলা হয় তদ্ভব শব্দ। যেমন মস্তক,
পরিবর্তিত হলো মত, মথ্য, মস্তক হলো মথ্য, তারপরে হয়ে গেল মাথা। তাহলে দেখুন পরিবর্তনটা কীভাবে হলো, মস্তক, মথ্য, মাথা, চর্মকার, চম্মকার, চর্মকার, চম্মোয়ার, চম্মোয়ার, কিন্তু চর্মকার কিন্তু আর রইল না, চর্মকার, চম্মোয়ার, চামার। আমরা কিন্তু অনেক সময় চামারও উচ্চারণ করে থাকি, বলে থাকি। হস্ত, হস্ত থেকে হলো হত, হত্ত, তারপরে হলো হাত। তাহলে হস্ত, হত্ত, হাত, এইভাবে পরিবর্তিত হয়ে তদ্ভব শব্দ এসেছে। দেশি শব্দ। বাংলা অঞ্চলে অতি প্রাচীনকাল থেকে বাঙালিদের পাশাপাশি অন্যভাষী নৃগোষ্ঠীর বাস ছিল। এদের কেউ কেউ আবার বাঙালি জাতির উদ্ভবের আগে থেকেই এই ভূখণ্ডে বাস করত বলে নৃবিজ্ঞানীদের গবেষণায় প্রতীয়মান হয়েছে। এইসব নৃগোষ্ঠীর ভাষা থেকে যেসব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে সেসব শব্দকে বলা হয় দেশি শব্দ। বিশেষ করে কোল, মুন্ডা, ভিলসহ প্রভৃতি নৃগোষ্ঠীর ভাষার শব্দ দেশি শব্দ হিসাবে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। উদাহরণস্বরূপ যদি আমরা বলি, যেমন কুড়ি আমরা কি বলি, ২০, পেট, উদর, চুলা, উনুন ইত্যাদি। তাহলে এই যে দেশি শব্দগুলো কি হলো, এইভাবে বিভিন্ন অঞ্চলে প্রাচীনকালে যে নৃগোষ্ঠীগুলো ছিল তাদের ভাষা, এগুলো সেই জিনিসগুলো আমাদের বাংলা ভাষায় রয়ে গেছে এবং এগুলোকে আমরা বলি আমাদের দেশি শব্দ হিসাবে। কারণ অনেক সময় দেখা যায় যে এই নৃগোষ্ঠী কিন্তু আমাদের যারা আমরা বাংলা ভাষাভাষী তাদের থেকেও অনেক আগের থেকেই তারা সেখানে বসবাস করতেন। এরপর আমরা দেখব বিদেশি শব্দ। সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পট পরিবর্তনের সূত্র ধরে বিভিন্ন সময়ে বাংলাভাষীরা অন্য ভাষা এবং সেই ভাষার মানুষের সংস্পর্শে এসেছে। এটা কিন্তু সত্য যে বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক বা সাংস্কৃতিক যে পট পরিবর্তন সাধিত হয়েছে সেই সময় বাংলাভাষীরা অন্য ভাষা বা সেই ভাষার মানুষের সংস্পর্শে তারা এসেছেন। সেই সূত্রে সেসব ভাষার অনেক শব্দ কখনো অবিকৃতভাবে আবার কখনো পরিবর্তিত রূপে বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে গৃহীত হয়েছে। এই ধরনের শব্দকে আমরা বলি বিদেশি শব্দ। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, যেমন আরবি শব্দ আছে, ফার্সি আছে, ইংরেজি আছে, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, গুজরাটি, পাঞ্জাবি, তুর্কি, চীনা, মায়ানমার বা বর্মী শব্দ, জাপানি শব্দ। এই শব্দগুলো কিন্তু আমাদের বাংলা ভাষায় মিশে গেছে এবং এমনভাবে মিশে গেছে যে এগুলোকে আমরা পৃথক করতে পারি না। ধরুন আরবি শব্দগুলো যেমন আল্লাহ, ইমান, কোরবানি, গোসল, জান্নাত, হাদিস, হালাল, আদালত, ঈদ, উকিল, এই যে শব্দগুলো এগুলো সবই কিন্তু আরবি শব্দ। নগদ, খারিজ, বাকি, মুক্তার, রায় প্রভৃতি এই সবই কিন্তু আরবি শব্দ। কিন্তু আমাদের কানে এটা এমনভাবে অভ্যস্ত হয়ে গেছে যে আমরা ধরতেই পারি না যে এগুলো আরবি শব্দ, কারণ এগুলোকে আমরা বাংলা শব্দ হিসেবেই যারা না জানি তারা বলে থাকি বা মনেও করি। এরপরে দেখব ফার্সি শব্দ। ফার্সি শব্দ যেমন গুনাহ, দোজখ, নামাজ, ফেরেস্তা, বেহেস্ত, রোজা, কারখানা, চশমা, তারিখ ইত্যাদি ইত্যাদি। আরও অনেক শব্দ আছে যেগুলো একেবারেই আমাদের বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এগুলো কখনোই মনে হয় না যে এগুলো ফার্সি শব্দ, কিন্তু প্রকৃত অর্থে এগুলো কিন্তু ফার্সি শব্দ। ইংরেজি শব্দ আপনারা জানেন যে চেয়ার, টেবিল, স্কুল, বাক্স, হাসপাতাল, বোতল এই সবই কিন্তু ইংরেজি শব্দ। আমরা চেয়ার বা টেবিল এগুলো বাংলা শব্দ, কিন্তু যদিও আমরা জানি কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই এগুলো প্রয়োগ করি না বা করলেও অনেকে এবার বুঝতেও পারেন না। চেয়ার কেদারা, টেবিল মানে পৈঠা,
তো এই জিনিসগুলো কিন্তু কেউ আমরা সচরাচর ব্যবহার করি না বা অনেকের জানার মধ্যেও নয়। পর্তুগিজ শব্দ: আনারস, আলপিন, আলমারি, গুদাম, চাবি, পাউরুটি, বালতি, এগুলো সবই কিন্তু পর্তুগিজ শব্দ। ফরাসি শব্দ: কুপন, ডিপো, রেস্তোরাঁ, এগুলো হচ্ছে ফরাসি শব্দ। ওলন্দাজ: ইস্কাপন, টেক্কা, তরুপ। কার্ড যারা খেলেন তারা এই নামগুলোর সাথে পরিচিত, যে এই কার্ডের ইস্কাপন, তারপরে টেক্কা, তুরুপ, এগুলো কিন্তু প্রচলিত। গুজরাটি শব্দ: খদ্দর, হরতাল। তারপরে আমরা দেখব পাঞ্জাবি শব্দ: চাহিদা, শিখ। তুর্কি শব্দ: চাকর, চাকু, দারোগা। চীনা শব্দ: চা, চিনি, লিচু, এগুলো কিন্তু চীনা শব্দ। মায়ানমার বা বর্মী শব্দ: লুঙ্গি, ফুঙ্গি ইত্যাদি। জাপানি শব্দ: রিক্সা, হ্যারিকিরি প্রভৃতি। অর্থাৎ এই শব্দগুলো সম্পর্কে আমরা যতটুকু জানি যে আমাদের বাংলা ভাষার সাথে এত ওতপ্রোতভাবে এরা জড়িয়ে গেছে শব্দগুলো, যে আমরা কখনোই বাংলা ভাষা থেকে এদেরকে বিচ্ছিন্ন করে দেখতে পারি না। কিন্তু আমাদের জানার খাতিরে এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন। 1 নম্বর প্রশ্ন গেল। এখন যদি 2 নম্বর প্রশ্ন এই ধরনের কোনো প্রশ্ন আসে যে গঠন অনুসারে বাংলা শব্দের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করুন। তাহলে গঠন অনুসারে আমরা বাংলা শব্দকে 2টি ভাগে ভাগ করতে পারি, একটি মৌলিক শব্দ আর একটি হচ্ছে সাধিত শব্দ। এখন মৌলিক শব্দ বলতে যে শব্দগুলো কি সেটা আমরা নিয়ে একটু আলোচনা করব। যেসব শব্দকে অর্থসঙ্গতিপূর্ণভাবে বিভাজন করা সম্ভব নয় তাকে মৌলিক শব্দ বলে। যেমন গোলাপ, নাক, লাল, তিন ইত্যাদি। কারণ এই শব্দগুলোকে আরও ছোট অংশে বিভাজনের চেষ্টা করা হলে তা দেখা যায় না। কোনো অর্থবোধক কিংবা অর্থবাচক অংশও পাওয়া যায় না। ধরুন একটা উদাহরণ, যদি আমরা গোলাপ শব্দটি হয়তো গো বা লাভ, এই 2টি অংশে যদি আমরা ভাগ করে নেই সংক্ষিপ্ত রূপ দিয়ে, তাহলে করা যেতে পারে। কিন্তু এটি লক্ষণীয় যে এই গো অংশটি অর্থপূর্ণ হলেও এর সঙ্গে গোলাপের কোনো সম্পর্ক কিন্তু আমরা খুঁজে পাবো না। আর লাভ বাংলা ভাষার কোনো শব্দই নয়, ফলে গোলাপ শব্দটিকে আর কোনো ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না। এই শব্দগুলো হচ্ছে মৌলিক শব্দ। এরপরে সাধিত শব্দ। সাধিত শব্দ কি? যে সব শব্দকে বিভাজন করলে এক বা একাধিক অর্থদ্যোতক কিংবা অর্থবাচক অংশ পাওয়া যায় সেসব শব্দকে সাধিত শব্দ বলে। মূলত মৌলিক শব্দ থেকেই ব্যাকরণিক বিধি অনুসরণ করে প্রকৃতি ও প্রত্যয়ের সাহায্যে উপসর্গ যোগে কিংবা সমাসের মাধ্যমে সাধিত শব্দ গঠিত হয়। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি চাঁদমুখ, মশারি, প্রতিষ্ঠান ইত্যাদি। কারণ এগুলো ওই প্রকৃতি প্রত্যয় বা উপসর্গ কিংবা সমাসের মাধ্যমে এগুলো সাধিত করা সম্ভব। চাঁদমুখ তো সরাসরি আমরা দেখব সমাস নির্ণয় করা সম্ভব। এরপরে দেখব বাগার্থ অনুসারে বাংলা শব্দের শ্রেণীবিভাগ। তাহলে বাগার্থ অনুসারে শ্রেণীবিভাগ যদি করতে যাই তাহলে আমরা দেখব যে এই শ্রেণী হচ্ছে 3টি শ্রেণীতে বিভক্ত। একটি হচ্ছে যৌগিক শব্দ, একটি রূঢ়ি শব্দ, একটি হলো যোগরূঢ় শব্দ। এখন যৌগিক শব্দ নিয়ে আমরা একটু আলোচনা করব। যেমন প্রতিটি শব্দের ব্যুৎপত্তিগত অর্থে যেমন থাকে তেমনি এর ব্যবহারিক অর্থও থাকে। প্রসঙ্গত বলা যায় যে একটি শব্দের উৎপত্তি যখন ঘটেছিল তখন তার যে অর্থ ছিল তাই হলো ওই শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, আর শব্দটি বর্তমানে কোন অর্থে প্রযুক্ত হচ্ছে তাই তার ব্যবহারিক অর্থ। যেমন আমরা দেখি এই জীবনী একটি শব্দ, এই শব্দটি গঠিত হয়েছে জীবের সাথে অন যোগ ই প্রত্যয়, অর্থাৎ জীব শব্দ হতে। তাই জীবনী শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হওয়া উচিত জীব সংশ্লিষ্ট কোনো অর্থ।
আর জীবনী শব্দের অর্থ জীবের বেঁচে থাকার বিবরণ, অর্থাৎ জীবন শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ বজায় থেকেছে এখানে। আমরা কয়েকটি উদাহরণ দেখতে পারি আরও, যেমন গায়ক এর শব্দ গঠন যদি আমরা করি গই যুগ অক, অর্থাৎ এর অর্থ যদি হয় যে গান করে। কর্তব্য কৃতব্য, অর্থাৎ কৃযুক্তব্য যা করা উচিত। বাবু আনা, বাবু যুগ আনা, বাবু আনা অর্থাৎ বাবুর ভাব। মধুর, মধুযুগ র, মধুর অর্থাৎ মধুর মতো মিষ্টি গুণযুক্ত। এইগুলো হচ্ছে যৌগিক শব্দ। আর রূঢ়ি শব্দ হচ্ছে ব্যুৎপত্তিগত এবং ব্যবহারিক অর্থের মধ্যে পার্থক্য রয়েছে এমন প্রত্যয় বা উপসর্গ যোগে গঠিত শব্দকে রূঢ়ি শব্দ বলে। এখানে কয়েকটি উদাহরণ, হস্তি শব্দ গঠন যদি করি হস্তযোগ ইন, আর ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে হাত আছে যার, আর ব্যবহারিক অর্থ যদি আমরা করি একটি বিশেষ প্রাণী বা হাতি। এই হচ্ছে রূঢ়ি শব্দ। এগুলো এরকম অনেক আছে, হস্তি, গবেষণা, বাসি, প্রভাত ইত্যাদি ইত্যাদি। এরপরে যোগরূঢ় শব্দ, অর্থাৎ সমাস নিষ্পন্ন শব্দ যদি ব্যুৎপত্তিগত অর্থ থেকে ভিন্ন কোনো ব্যবহারিক অর্থ ধারণ করে তবে তাকে যোগরূঢ় শব্দ বলে। নিচের কয়েকটি উদাহরণ আমরা দেখতে পারি। একটি হচ্ছে পঙ্কজ শব্দ গঠন যদি করি আমরা পঙ্কে জন্মে যা, আর এর ব্যবহারিক অর্থ হচ্ছে পদ্মফুল। রাজপুত রাজার পুত্র, অর্থ ব্যবহারিক অর্থ হচ্ছে একটি জাতি বিশেষ, ভারতের একটি জাতি। মহাযাত্রা মহাসমারোহে যাত্রা, এই যে মহাসমারোহে যাত্রা হতে এর ব্যবহারিক অর্থ হচ্ছে বৃত্ত। এই হচ্ছে বাগার্থ অনুসারে শব্দের শ্রেণীবিভাগ, 3 ভাগে ভাগ করা যায়। এই শব্দের 3 ধরনের প্রশ্নে আসতে পারে, তার মধ্যে এইভাবে ভাগগুলোকে আমাদের দেখাতে হবে। যাই হোক, ওই আমরা আগেই বলেছি যে মানে সিলেবাস বড় কিন্তু সময় আমাদের কম, সেজন্য আমরা ভাষাভাবেই একটু আলোচনা করে যাচ্ছি। আর এখানে যদি কারো কোনো সমস্যা হয় এগুলো পরবর্তী ক্লাসে বা ফোনেও এগুলো আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন, আলোচনা করতে পারবেন। এখন আজকে এই শব্দের যে শ্রেণীবিভাগগুলো আমরা নিয়ে আলোচনা করলাম তা এ পর্যন্তই আজকে রইল। আগামী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা। ধন্যবাদ।